ধন্যবাদ সবাইকে। আজকে এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে মূলত গতি নিয়ে। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছো, তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। সেই গতি চ্যাপ্টারের ফার্স্ট পোর্শন বা প্রথম অংশ নিয়ে আমরা এই লেকচারে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এখানে কি কি কভার করব যদি বলি নেই। প্রথমত হচ্ছে আমরা গতি সম্পর্কে একটা ধারণা নিব ইনশাআল্লাহ। স্থিতি কি, গতি কি, বা অথবা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে সেই সম্পর্কে আমরা জানবো। পরবর্তীতে বিভিন্ন টাইপের গতি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। তারপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে দূরত্ব সম্পর্কে, আমরা জানবো হচ্ছে সরণ সম্পর্কে, দ্রুতি কাকে বলে বা বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এই লেকচারে কভার করার চেষ্টা করব। প্রথমত একটু দেখো যে গতি কি, গতি বা মোশন। আমরা যদি একটু চিন্তা করে থাকি, আমাদের যে পরিবেশ আছে বা আমাদের যে পারিপার্শ্বিকতা আছে সেখানে আমরা যদি একটু তাকাই বা আমরা যদি দেখি, আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে কোনো একটা বস্তু স্থিতিশীল বা গতিশীল। এটা খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। যেমন চারদিকে তাকালেই, এখন দেখো দেখো এখানে লেখা আছে যে আমরা যদি চারদিকে তাকালেই আমরা আমাদের যে স্থিতি ও গতির সার্থকতা খুঁজে পাই। আমরা খুঁজে বের করতে পারি কোন একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল। যেমন এখানে লেখা আছে যে যেটি স্থির, ঠিক আছে? আর যেটি স্থির দেখা গেছে যে যেটি স্থির তাকে আমরা বলি হচ্ছে স্থিতি এর উদাহরণ। যেমন হচ্ছে চেয়ার, টেবিল, বই, খাতা। যেমন আমি এখন লেকচার দেওয়ার সময় আমি বসে আছি চেয়ারের উপর, তার মানে আমার চেয়ারটা কি পজিশন চেঞ্জ করতেছে না, যেখানে আছে সেখানেই আছে, তার মানে হচ্ছে চেয়ারটা হচ্ছে স্থিতিশীল একটা বস্তুর উদাহরণ। পরবর্তীতে আমি যদি চিন্তা করি যে টেবিলের কথা, আমার যে ল্যাপটপটা যার উপরে আছে টেবিলের উপর, টেবিলটা হচ্ছে স্টেবল বা সে কি স্থিতিশীল বস্তুর উদাহরণ। তারপরে বই, খাতা, এগুলো হচ্ছে স্থিতিশীল বস্তুর উদাহরণ। অন্যদিকে যা চলমান, যেটা মুভেবল, সেটা হচ্ছে গতির উদাহরণ, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে তোমার হচ্ছে কিছু আছে, বাস আছে, ট্রাক আছে, তারপর হচ্ছে ট্রেন আছে, এগুলা কি, এগুলো হচ্ছে গতিশীল বস্তুর উদাহরণ। আহ, আমরা যদি একটু চিন্তা করে থাকি যে প্রসঙ্গ কাঠামো কি, প্রসঙ্গ কাঠামো কি বা রেফারেন্স ফ্রেম জিনিসটা কি, যে বস্তু বা পারিপার্শ্বের সাপেক্ষে তুলনা করে আমরা একটা কোনো একটা বস্তুর অবস্থান, তুমি যদি চিন্তা করো যে অবস্থান, অবস্থান, তারপরে হচ্ছে যে আমরা স্থিতি এবং আমরা গতি সম্পর্কে জানতে পারি, তাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি কি বলি, আমরা বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ফর এক্সাম্পল, আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি, আহ, এখানে আমি আছি, আমি আছি, আর এখানে হচ্ছে আমার একটা ঘর আছে, বিল্ডিং আছে, ঠিক আছে? বিল্ডিং, ধরে নিলাম বিল্ডিং। আর আমার এখানে আমার ফ্রেন্ড রাশেদের একটা কি আছে, বাইক আছে, বা সরি গাড়ি আছে, ঠিক আছে? যেটা সামনের দিকে বা যেটা চলমান, যেটা চলতেছে। এখন আমার যে বিল্ডিং বা বাড়ি আছে, ধরো আমি এখানে দাঁড়াই আছি, তাহলে আমি বিল্ডিং এর সাথে কি অবস্থায় আছে, স্থির আছি। ব্যাপারটা হচ্ছে এরকম, সময় যাচ্ছে কিন্তু আমার যে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, এই বিল্ডিং এর সাপেক্ষে আমি কি আছি, স্থির অবস্থায় আছি। তার মানে বলতে পারি যে আমি আলামিন, আমি আলামিন কি অবস্থায় আছি, আমি এখন স্থিতিশীল বস্তু, আমাকে এখন স্থিতিশীল বস্তু বলা যেতে পারে, বা আমি স্থিতি অবস্থায় আছি। পরবর্তীতে আমি যদি একটু চিন্তা করি যে তোমার হচ্ছে আমার আমার যে আমার যে বন্ধুর যে দেখা গেছে যে রাশেদের রাশেদের যে গাড়িটা সামনের দিকে যাচ্ছে, আমার যে এখানে হচ্ছে রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম, এই যে রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে ঘর, এর সাপেক্ষে আমার গাড়িটা কি চলতেছে না সামনের দিকে, আমার গাড়িটা কি চলতেছে না, আমার এই যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমার যে গাড়িটা তো সামনের দিকে চলতেছে, তাই না? যদি চলে তাহলে আমি বলতে পারি যে আমার বন্ধু রাশেদের গাড়িটা হচ্ছে কি চলমান বস্তু, বা এটা হচ্ছে গতির উদাহরণ বা হচ্ছে গতিশীল বস্তু, ঠিক আছে? এখন যদি আমরা ডেফিনেশনের কথা বলি, আমরা স্থিতি গতি সম্পর্কে জানলাম, প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জানলাম, আমি আবার একটু রিকল করি। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম অথবা রেফারেন্স অবজেক্ট অথবা রেফারেন্স এলিমেন্ট আমি কাকে বলতে পারি, বলতে পারি যে বস্তু বা পারিপার্শ্বের সাথে তুলনা করলে আমরা কোনো বস্তুর অবস্থান, তারপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে স্থিতি এবং গতি সম্পর্কে জানতে পারি, তাকে আমরা বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। আমরা স্থিতি কি, স্থিতি সম্পর্কে একটু একটু ইলাবোরেটলি জানি, হ্যাঁ? স্থিতি জিনিসটা কি? স্থিতি হইতেছে যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, হ্যাঁ,
এই যে না ঘটে তখন আমরা তাকে বলি হচ্ছে স্থিতিশীল বস্তু বলি। আর স্থিতিশীল বস্তুর এই অবস্থার পরিবর্তনের ঘটনাকে বলি হচ্ছে স্থিতি। আমি আবার একটু যদি বলি, সময় পরিবর্তিত হইতেছে, সময় যাচ্ছে, কিন্তু পরিবেশের সাপেক্ষে বা আমার যে পাশের যে অবজেক্ট আছে তার সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যেখানে আছি বা আমার অবজেক্টটা যেখানে আছে সে সেখানেই আছে। যদি এরকম কিছু হয় তাহলে আমরা সেই সকল বস্তুকে, সেই সকল অবজেক্টকে, সেই সকল এলিমেন্টকে আমরা বলতে পারি হচ্ছে স্থিতিশীল বস্তু। ঠিক আছে? আর স্থিতিশীল বস্তুর এই অবস্থার পরিবর্তন না ঘটাকে আমরা বলি হচ্ছে স্থিতি বলি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এই যে আমরা জানবো হচ্ছে গতি সম্পর্কে। ঠিক আছে? এখন এই যে গতি সময়ের সাথে পরিবেশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে, কি ঘটে? পরিবর্তন ঘটে, তখন আমরা তাকে বলি গতিশীল বস্তু। এটা খুব কমন ব্যাপার। আমরা যখন রাস্তাঘাটে বের হই, ধরো একটা মানুষ সে ফর এক্সাম্পল এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে? এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় থাকার পরে দেখা গেছে একটা গাড়িটা চলতেছে সামনের দিকে। তাহলে আমি বলতে পারি না যে আমার সাপেক্ষে গাড়িটা চলতেছে? তাহলে আমি বলতে পারি গাড়িটা হচ্ছে কি? গাড়িটা হচ্ছে একটা কি? গতিশীল বস্তুর উদাহরণ। এই অবস্থা। তখন হচ্ছে এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যে এখানে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। পরের স্লাইডে আমরা মানে পরের পেজে আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ ব্রডলি জানবো। ইনশাল্লাহ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক, এটা নিয়ে প্রশ্ন আসে, সেখানে আমরা ইনশাল্লাহ জানবো। এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে একটু আলোচনা করি। ধরো হচ্ছে বিভিন্ন প্রকার গতি, যেমন রৈখিক গতি আছে, ঘূর্ণন গতি আছে, চলন গতি আছে, পর্যাবৃত্ত গতি আছে। এই গতিগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ব্রডলি জানবো। ঠিক আছে? পরের স্লাইডে যদি আমি একটু চিন্তা করি যে তোমার হচ্ছে যে এখানে পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি, সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিককে আমরা যদি একটু ডিফাইন করি, আপেক্ষিকের যদি শাব্দিক অর্থ কথা চিন্তা করি, সেটা হচ্ছে পরম। কি? পরম। হ্যাঁ, পরমকে আমরা কিভাবে ডিফাইন করি আমরা দেখি। ধরো এখানে পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে একটু, এখানে পৃথিবী, এই পৃথিবীর ধরো হচ্ছে আমরা তো কোথায় থাকি? মানুষজন কোথায় থাকে? সারফেসে থাকে। কোথায় থাকে? অত সুন্দর হয় নাই যদিও বা, ঠিক আছে? সারফেসে আছে। ধরো হচ্ছে আমার হাতে একটা কি আছে? একটা বল আছে। আমার হাতে একটা বল আছে। এখন আমি যদি চিন্তা করি যে আমার হাতে বলটা আমি ঠিক সোজা, প্রথম আমি দিলাম না উপরে। ঠিক আছে? প্রথম আমি উপরে দিলাম না, কিন্তু পরবর্তীতে আমি দিব। প্রথম আমার দেখা গেছে যে আমার হাতে একটা বল ছিল, আমি বলতে পারি যে আমার সাপেক্ষে বলটা কি অবস্থায় আছে? স্থিতিশীল অবস্থায় আছে বা স্থির অবস্থা আছে। তাহলে আমি বলকে বলতে পারি স্থির। পরক্ষণে আমি বলটাকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, বলটা তো আবার একসময় নিচে পড়বে না? আমার হাতে ধরে পড়লো। তাহলে তখন আমি বলতে পারি বলটা কিন্তু কি করতেছে? মানে মানে সেটা মুভেবল বা সেটা নড়তেছে বা উপরে উঠে গেছে বা নিচে চলে গেছে, মানে তার অবস্থার পরিবর্তন হয়েছে। তখন আমরা বলতে পারি যে এটা গতিশীল বস্তু। কিন্তু ইনিশিয়াল স্টেজে আমরা যদি চিন্তা করি আমার সাপেক্ষে বলটা যখন স্থির ছিল, তখন আমি তাকে বলি স্থিতিশীল বস্তু। কিন্তু একটা কথা চিন্তা করি, আমাদের যে মহাবিশ্ব, মহাবিশ্বের যে হচ্ছে তোমার যে সূর্য, লিখে দেই যে এটা হচ্ছে সূর্য, যে সান, সূর্যের ভিতর দেখা গেছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে। তার মানে আমি কি বলতে পারতেছি যে পৃথিবী স্থিতিশীল বা পৃথিবীর সাপেক্ষে যে আমি ছিলাম, যে সারফেসে আমি যখন ভূপৃষ্ঠে যখন ছিলাম, তখন আমার বলটা স্থিতিশীল ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি সূর্যের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমি স্থিতিশীল না, বা আমার বলটা কিন্তু স্থিতিশীল না, সে কিন্তু গতিশীল। তো আমি একটা কথা বলতে পারি যে এন্ড অফ দ্য ডে কোনো কিছু আসলে স্থিতিশীল না, সবকিছু হচ্ছে আপেক্ষিক। মানে হচ্ছে পরম অবস্থায় আমি কনসিডার করলে সবকিছু গতিশীল অবস্থায় থাকে। তুমি যদি চিন্তা করো সূর্যকে, তুমি যদি রেফারেন্স ফ্রেম চিন্তা করো, রেফারেন্স ফ্রেমের সাহায্যে কিন্তু পৃথিবী ঘুরতেছে। আবার সূর্যের কথা যদি চিন্তা করি, এখানে আছে বৃহস্পতি আছে, ঠিক আছে? এখানে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতির সাপেক্ষে কিন্তু সূর্য ঘুরতেছে না? যদি ঘুরে তাহলে কিন্তু সূর্য কিন্তু স্টেবল না বা সে কিন্তু স্থির না। এটা হচ্ছে মেইন কথা। আমি বলতে পারি পরম নয় কোনো স্থিতি, পরম নয় কোনো গতি, সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি হচ্ছে আপেক্ষিক। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা বিভিন্ন টাইপের গতি যেগুলো বললাম, রৈখিক গতি বা সরলরৈখিক গতি যেটাকে বা লিনিয়ার মোশন যেটাকে বলে, সে সম্পর্কে আমরা জানবো।
লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল গতির ক্ষেত্রে বেসিক্যালি খুব ফ্যাক্টর কাজ করে। যেমন একটি সরলরেখা বরাবর তুমি যদি একটু চিন্তা করো, যে আমি যদি একটু চিন্তা করি, আমার এখানে যদি চিন্তা করো, এই যে একটা গাড়ি, গাড়ি আছে, ঠিক আছে? এই যে গাড়িটা চলতেছে একটু সরল রেখা বরাবর, মানে হচ্ছে এই রেখা বরাবর। তার মানে সরল রেখা বরাবর চলতেছে না, যে স্ট্রেট লাইন, তাহলে তার গতিটা কি একদিকে না, একদিক বরাবর বা রৈখিক দিক বরাবর, তাহলে আমরা তাকে বলতে পারি যে রৈখিক গতি বা সরলরৈখিক গতি। অর্থাৎ কোন একটা বস্তু বা কোন একটা অবজেক্টের গতি যদি সরলরেখা বরাবর হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে রৈখিক গতি। তার মানে আমরা রৈখিক গতি সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। কি লেখছে ডেফিনেশনটা হচ্ছে এরকম: কোন বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিকে আমরা বৃত্তাকার গতি বলতে পারি। ঠিক আছে? তুমি যদি চিন্তা করো যে এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর সেন্টার যদি এটা হয়, ধরো হচ্ছে এই যে এটা এটা, ঠিক আছে? এই যে এটা সেন্টারকে কেন্দ্র করে বৃত্তটা ধরো ঘুরতেছে, এইভাবে এইভাবে ঘুরতেছে। তার মানে ঘোরার অর্থ কি? এই যে সেন্টারকে কেন্দ্র করে বা নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এখানে অরিজিন বা মূল বিন্দু, মূলকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে না? যদি কোনো বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে আমরা তার গতিকে কি কি বলতে পারি? বৃত্তাকার গতি বলতে পারি। সে সকল গতিকে আমরা কি বলতে পারি? বৃত্তাকার গতি বলতে পারি। আমি আবার একটু রিকল করি: কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার গতি। ঠিক আছে? আচ্ছা, বৃত্তাকার গতি সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন নিয়ে। দেখো, এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, খুব ইম্পর্টেন্ট। কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তু সকল কোণায়, এই যে একটা টার্ম, সকল কোণা, হ্যাঁ, সকল কোণা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে তুমি যদি চিন্তা করো যে একই সময়ে, তারপরে হচ্ছে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। আমি আবার বলি, কোনো কিছু বা কোনো বস্তুর যদি গতি যদি এমন হয় যে সেই বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে, তাহলে তার গতিকে আমরা বলি হচ্ছে চলন গতি। ধরো তোমার হাতে এখানে একটা, ধরো তুমি এখানে আছো দাঁড়িয়ে, ঠিক আছে? তুমি একটা, তোমার হাতে একটা বল আছে। আমরা একটা কালারটা চেঞ্জ করি। বলটা তুমি নিক্ষেপ করছো, ঠিক আছে? নিক্ষেপ করার পরে এখানে এসে বলটা আসলো, ঠিক আছে? বলের কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে। পজিশন কি জানো? পজিশন, এখানে যদি বলের কণাটা এখানে থাকে, প্রথম কণাটা, পরে এই কণাটা কিন্তু এখানে আসলে এখানে চলে আসবে, তারপরে কণাটা এখানে চলে আসবে, মানে তাদের রোটেট করতেছে। কিন্তু বস্তুর সকল কণা, এই যে বস্তুর বলের ভিতরে যতগুলো কণা আছে বা অ্যাটম আছে, সব সকল কণা একই সময়, মানে একই সময় একই দিকে, মানে হচ্ছে তাদের ডিরেকশনটা কি একই দিকে না? তাদের ডিরেকশনটা তো একই দিকে হয়, তাহলে সেই টাইপের গতিকে আমরা বলি হচ্ছে চলন গতি। তার মানে হচ্ছে, আমি আবার বলি, কোনো কিছু যদি বা কোনো বস্তু যদি এমন ভাবে চলে যাতে করে বস্তু সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে চলন গতি। পরবর্তী পার্ট হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর বস্তুটি গতির পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা পর্যাবৃত্ত গতি বলি। ঠিক আছে? তুমি যদি সাইন এক্স এর গ্রাফটা যদি একটু চিন্তা করো, হ্যাঁ, আমরা যদি সাইন 0 ডিগ্রি সমান সমান 0, এখানে অরিজিন থেকে শুরু হয়, ঠিক আছে? এখানে 0 থেকে শুরু হইছে, 90 তে সবচেয়ে বেশি হইছে, আবার 180 তে দেখা গেছে কি সেম জায়গায় আসছে না? সেম জায়গায় আসছে, সেম জায়গায় আসছে, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতির একটা ডেফিনেশন হতে পারে, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর বস্তুটির গতির পুনরাবৃত্তি ঘটে, তখন আমরা তাকে বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আমরা একটু দেখি, হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে, আমরা একটু আগে মার্ক করে নেই, যে হচ্ছে পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য নাম্বার 1 হচ্ছে নির্দিষ্ট বিন্দু হওয়া লাগবে, নির্দিষ্ট সময় পর পর, এবং একই দিক থেকে কি করবে? অতিক্রম করবে। তুমি একটু চিন্তা করো, আমাদের যে ঘড়ি আছে, ঠিক আছে? আমাদের যে ঘড়ি আছে, আমরা একটু চেঞ্জ করে নিই এটা।
সরি, একটা ঘড়ির কথা যদি চিন্তা করি, এই যে ঘড়ির যদি তুমি চিন্তা করো যে এটা হচ্ছে সেন্টার বা মূল বিন্দু, ঠিক আছে? একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর, এটা হচ্ছে তুমি যদি চিন্তা করো 12, এটা হচ্ছে 6, এটা যদি চিন্তা করো 3টা, এটা যদি 9টা, এবং ডিরেকশনটা যদি তুমি চিন্তা করো যে, এবং ডিরেকশনটা যদি তুমি ক্লকওয়াইজ যদি চিন্তা করো, নির্দিষ্ট দিকে, তারা একই দিকে যাচ্ছে না? যাচ্ছে না? কিন্তু ডিরেকশনটা কিন্তু একই দিকে রোটেট হতেছে। তার মানে পর্যাবৃত্ত হওয়া গতি বোঝার জন্য নাম্বার 3টা ক্রাইটেরিয়া কাজ করে। একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। তুমি যদি এই অরিজিনকে বা যদি সেন্টারে যদি নির্দিষ্ট বিন্দু চিন্তা করো, নির্দিষ্ট সময় পর পর তুমি চিন্তা করো 12 ঘন্টা পর পর কিন্তু সে কিন্তু এখানেই আসতেছে। হ্যাঁ? মানে বা 60 মিনিট পর পর সে একই জায়গায় আসতেছে। নির্দিষ্ট এবং একটাতে ডিরেকশন যদি তুমি ক্লকওয়াইজ চিন্তা করো এভাবে, অথবা এন্টি ক্লকওয়াইজ চিন্তা করলে, তুমি যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে চিন্তা করো তাহলে কিন্তু এভাবে আসা যায়। ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন পরবর্তীতে আমরা সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে আমরা জানবো। যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এই সরল ছন্দিত স্পন্দন গতি ওয়ান কাইন্ড অফ হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেটা রিপিটেশন ঘটে, হচ্ছে একটু পরপর রিপিটেশন ঘটে। পর্যাবৃত্ত গতি যার ধরো এখানে লেখা আছে যে যার এই যে ত্বরণটা, তুমি হইতেছে যে আমি একটু ইয়া করে দেই, যে যে ত্বরণটা এখানে হচ্ছে ত্বরণ সাম্যাবস্থা থেকে, আমি যদি ত্বরণের কথা, ত্বরণকে যদি এ দ্বারা চিন্তা করি, ত্বরণটা হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক। এ এক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু সমানুপাতিক কার সরণের, বা আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলতে পারি। সরণকে আমি যদি এস দ্বারা চিন্তা করি তাহলে সরণটা হচ্ছে কার সমানুপাতিক, মানে ত্বরণটা হচ্ছে কার সমানুপাতিক, সরণের সমানুপাতিক। আমি আবার বলি, সরলচন্দ্রিত স্পন্দন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্তিক গতি, যেখানে বস্তুর ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং এটা সর্বদা সাম্যাবস্থানের দিকে চিন্তা করে, সাম্যাবস্থার দিকে চিন্তা করে। আমার যদি সাম্যাবস্থা এটা হয়, এখানে সবসময় আসার চিন্তা করে, সাম্যাবস্থার দিকে ক্রিয়া করে। পরবর্তী পাঠ হচ্ছে আমরা রাশি সম্পর্কে জানবো। যে রাশি কি? বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বেসিক্যালি রাশি বলি। রাশি কি? যা বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি, অর্থাৎ পরিমাপযোগ্য জিনিসগুলোকে আমরা কি বলি? রাশি বলি। যেমন এখানে দৈর্ঘ্য হতে পারে, ভর হতে পারে, তড়িৎ প্রাবল্য হতে পারে, তোমার প্রাবল্য হতে পারে, ইত্যাদি হচ্ছে সবই হচ্ছে কি? রাশির উদাহরণ। রাশিকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি বা অদিক রাশি বা নির্দিক রাশি, যার কোনো দিকের প্রয়োজন পড়ে না। অর্থাৎ যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন পড়ে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। এখানে দেখো শুধু হচ্ছে মানের প্রয়োজন পড়ে, সেটা হইতেছে যে দিক নির্দেশের প্রয়োজন পড়ে না, তাকে আমরা বলি হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব ইত্যাদি হচ্ছে স্কেলার, মানে স্কেলার রাশির উদাহরণ। এখান থেকে তুমি একটু পড়ে রাখো, কারণ এগুলো এমসিকিউ তে আসে আর কি। যেমন ভর কি? ভরটা হচ্ছে কোনো বস্তুতে, কোনো মানে কোনো একটা বস্তুতে পদার্থের মোট পরিমাণের নাম কি? পদার্থের মোট পরিমাণটা হচ্ছে ভর। ঠিক আছে? ভরটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো জানি ভরকে কখনো বেসিক্যালি, মানে একটা সময় ছিল যে যখন চিন্তা করতো যে মানুষের ভরকে তো ভাঙা যায় না বা ভর থেকে কোনো কিছু পাওয়া যায় না, একটা বস্তুতে পদার্থের মোট পরিমাণ ফিক্স থাকে, ভরের পরিমাণ ফিক্স থাকে, ঠিক আছে? কিন্তু আলবার্ট আইনস্টাইন করছে কি, এই যে ই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এই সূত্রটা আবিষ্কার করার পরে দেখা গেছে যে এই যে আমার যে ভর বা ম্যাস, এই ম্যাস থেকে হিউজ পরিমাণ এনার্জি পাওয়া যায়। যদি কোনো একটা ভাবে যদি ভরকে যদি ভাঙানো যায়, তাহলে ভরকে আমরা কিসে কনভার্ট করতে পারি? হিউজ পরিমাণ এনার্জিতে, হিউজ পরিমাণ শক্তিতে। তুমি দেখো না এই যে আহ, যে পারমাণবিক বোমা, পারমাণবিক বোমাগুলোর সাইজ কতটুকু থাকে? অত বড় না, কিন্তু দেখা গেছে একটা পারমাণবিক বোমা যদি একটা শহরে ফেলা হয়, ওই শহরকে ধ্বংস করে ফেলা যায়। মানে হচ্ছে ভরকে আমরা যখন ইউরেনিয়ামকে আমরা হচ্ছে পরবর্তীতে আমার পরের পার্টটুকুতে আসলে সাউন্ড অ্যাড হয়নি, তো তার জন্য আবার দ্বিতীয় করে পরবর্তীতে আবার ভিডিও করা লাগতেছে। ঠিক আছে? আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে, হ্যাঁ আসছে, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে
এখানে ছিলাম হচ্ছে, ঠিক আছে? আমরা যে ভর নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক আছে? আমি বলেছিলাম ভর হচ্ছে কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণের কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণটা হচ্ছে ওই বস্তুর জন্য মাস বা ভর, ঠিক আছে? এটা এতটুকু বলছিলাম যে ভরকে ভাঙানো যায় না। কিন্তু E is equal to mc² যদি ফর্মে যদি নেওয়া যায় তাহলে আমি হিউজ পরিমাণ আমি শক্তি পাবো, হিউজ পরিমাণ। তার মানে আমি কতটুকু হিউজ পরিমাণ শক্তি পাবো, হিউজ পরিমাণ। আমরা যদি পারমাণবিক বোমার কথা যেটা এক্সাম্পল দিলাম এটা এভাবেই হয়ে থাকে। পরবর্তীতে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশিকে প্রকাশ করার জন্য আমরা মান এবং দিক দুটোর প্রয়োজন পড়ে, ঠিক আছে? মানের তো প্রয়োজন পড়বেই, সাথে কিসের প্রয়োজন পড়বে? দিকের প্রয়োজন পড়বে। আমি দেখো এখানে লিখে আছে যে একটা হচ্ছে মান লাগবে এবং একটা লাগবে কি লাগবে? দিক লাগবে, ঠিক আছে? আমি যদি বলি কোন একটা কথা, আহ, তোমরা হয়তো বা ইন্টারমিডিয়েট উঠলে বুঝতে পারবা যে কোন একটা বস্তুর আমি যদি প্রাসের কথা বলি, আহ, ধরো একটা মানুষ, ঠিক আছে? মানুষ সে পা দিয়ে ফুটবল লাথি দিছে, সেটা এভাবে গেছে প্রাসের গতি যেটাকে বলে টু ডাইমেনশনাল গতির ক্ষেত্রে বলা হইতেছে যে সে 2 সেকেন্ড পর, এটা টু ডি, এটা হচ্ছে টু ডি বস্তু, আমি টু ডি লিখছি। 2 সেকেন্ড পর তার হচ্ছে ব্যাগ বের করো, 2 সেকেন্ড পর ব্যাগ বের করো, 2 সেকেন্ড পর, সরি, 2 সেকেন্ড পর হচ্ছে আমি যদি চিন্তা করি তার ভি কত, ভি কত এখানে, ভি কোড মিন্স হচ্ছে তার মানটা তো বের করা লাগবে সাথে সাথে। সেটা হচ্ছে তুমি যদি চিন্তা করো এখানে আমি আঁকতেছি, সেটা এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাও বের করা লাগবে। আমি তো জানি আমরা যখন কোণ বের করি থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই এর কম্পোনেন্ট ডিভাইড বাই হচ্ছে এক্স এর কম্পোনেন্ট, আমরা এইভাবে কোণটা বের করে থাকি। তোমরা যখন পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ম্যাথ যখন করাবো তখন ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে ব্রডলি আলোচনা করব। এখানে ভেক্টর রাশির বেশ কিছু এক্সাম্পল আছে। এখানে হচ্ছে তুমি যদি চিন্তা করো এখানে সরণ, আমি জানি ওজন সম্পর্কে জানতে হবে, ব্যাগ কি, ত্বরণ কি, বল, তড়িৎ প্রাবল্য, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। যেমন সরণটা কি, সরণটা হচ্ছে আমি একটু পরে বলবো। সরণ হচ্ছে যে তোমার এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্টের ভিতরে মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এখান থেকে তো এভাবেও যাওয়া যায়, এখান থেকে তো এভাবে যাওয়া যায়, কিন্তু সবচেয়ে কম সময়ে যেটা যাওয়া যায় সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। পরবর্তীতে ওজন কি, আমরা যদি ওজনের কথা চিন্তা করি, ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, ঠিক আছে? ওজন হচ্ছে এমজি, অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা 1 পয়েন্ট অফ ওজন বলা বলা চলে। তুমি যদি চিন্তা করো এখানে যে পৃথিবী আছে, আমি যদি পৃথিবীর কথা চিন্তা করি, এখানে যদি একটা মানুষ থাকে, এখানে যেটা মানুষ থাকে, ধরো এটাই মানুষ, মানুষের ওজন কিন্তু সব সময় পৃথিবীর সেন্টারে কাজ করে। কোথায়? সেন্টারে। তুমি যদি এখানে একটা মানুষের কথা চিন্তা করো তাহলে তার যে ওজন সেটাও পৃথিবীর সেন্টার দিকে কাজ করে। তুমি যদি এখানে একটা মানুষের কথা চিন্তা করো তার ওজনও কোথায় কাজ করে? পৃথিবীর সেন্টারের দিকে। তার মানে তার একটা দিক আছে, কিন্তু এখানে ওজনকে আমরা বলে থাকি হচ্ছে ভেক্টর রাশি। তারপর হচ্ছে ব্যাগ, তো বলেই থাকি ব্যাগ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যে বলে হচ্ছে যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু যে স্মরণের পরিবর্তনের হার সেটাকে আমরা বলি হচ্ছে যে তাদেরকে আমরা বলে থাকি যে ব্যাগ বলে থাকি। তারপরে ত্বরণ কি, ত্বরণটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ব্যাগের যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ত্বরণ। এই কারণে আমরা পড়তে বল তো জানি, বল এফ ইজ ইকুয়াল টু এম এ। বল কি? বল এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা ওয়ান কাইন্ড, এটা ভেক্টর রাশি। বলকে প্রকাশ করার জন্য বলের মান তো লাগে, বলের ডিরেকশন আমরা বলে দেওয়া লাগে। তড়িৎ প্রাবল্যকে আমরা তোমরা যখন পরবর্তী চ্যাপ্টারে যাবা অনেকগুলো সূত্র আছে, তার ভিতরে একটা হচ্ছে যে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু থেকে 1 কুলম্ব চার্জকে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ বল দেওয়া লাগে তাকে বলা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য বলে। অর্থাৎ তড়িৎ আম, একটা পয়েন্ট থেকে আমরা যদি 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে চাই, তাহলে দেখা গেছে আমরা আনতে চাই, তাহলে দেখা গেছে যে যে পরিমাণ বলের প্রয়োজন পড়ে তাকে আমরা বলে থাকি হচ্ছে বেসিক্যালি, মানে বলে থাকি হচ্ছে কি তড়িৎ প্রাবল্য বলে থাকি। এটা হচ্ছে ভেক্টর রাশি। আমি আবার যদি একটু রিকল করি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য আমার মান লাগবে এবং দিক লাগবে, তাহলে সে সকল রাশিকে আমি বলে থাকি হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, এখন আমরা একটু এই যে দ্রুতি নিয়ে আলোচনা করি। দ্রুতি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু একটু বললাম যে ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানি এবং ডিস্টেন্স সম্পর্কে জানি। ডিস্টেন্স কোড মিন্স হচ্ছে যে দূরত্ব। দূরত্ব সম্পর্কে আমরা একটু একটু ধারণা নেই এবং সরণ সম্পর্কে একটু ধারণা নেই। তুমি একটু চিন্তা করো, ধরো এখানে এখানে একটা মানুষ আছে, ঠিক আছে? এখানে আর একটা মানুষ আছে, দুইটা মানুষ।
বা এখানে একটা বস্তু আছে এ, এখানে আরেকটা বস্তু হইতেছে যে বি। এ থেকে বি কিন্তু আমি অনেক ভাবে যেতে পারি, পারি না? এইভাবে যেতে পারি, আমি চাইলে এইভাবে যেতে পারি, আমি চাইলে এভাবে যেতে পারি, আমি চাইলে এভাবে যেতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমি চাইলে এটা এভাবেও পসিবল, এভাবেও পসিবল। দূরত্ব রয়ে গেছে এ থেকে বি এ যাওয়ার জন্য যতটুকু পথ আছে বা যে কটা পথে যাওয়া যায়, আমি চাইলে এই পথে যেতে পারি। কালারটা চেঞ্জ করি। আমি চাইলে তোমার হচ্ছে এভাবে যেতে পারি, আমি চাইলে স্ট্রেট যেতে পারি, আমি চাইলে এভাবে যেতে পারি, আমি চাইলে এভাবে যেতে পারি। দূরত্বের জন্য হচ্ছে মানের কোনো প্রয়োজন পড়ে কিন্তু দিকের কোনো প্রয়োজন পড়ে না। তুমি চাইলে এখান দিয়ে যেতে পারতা, তুমি চাইলে এখান দিয়ে যেতে পারতা, তুমি চাইলে এখান থেকে যেতে পারতা বা এখান দিয়ে যেতে পারতা। অর্থাৎ এ থেকে বে যাওয়ার জন্য যতটুকু পথ আছে বা যতটুকু অ্যাওয়ে আছে বা রোড আছে, তুমি যে কয়টা পথ ইউজ করতে পারো সেই কয়টা একটা দূরত্ব হিসেবে কাজ করে। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণটা হচ্ছে কোনো বস্তুর এই যে এর একটা বস্তু, এটা একটা বস্তু, এর ভিতরে যে সবচেয়ে ন্যূনতম দূরত্ব কোনটা? স্ট্রেট লাইন না, এই সোজাসুজি। অর্থাৎ কোন বস্তুর আদি অবস্থান, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, এটা হচ্ছে ফাইনাল স্টেজ, এর ভিতরে সবচেয়ে ন্যূনতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। আমি আশা করি বুঝতে পারছো। সরণকে প্রকাশ করে হচ্ছে বেসিক্যালি ডিসটেন্সকে, আমরা যে কোনো জিনিস সরণকে এস দ্বারা প্রকাশ করে, আর দূরত্বকে ইচ্ছা মতো তুমি যে কোনো তুমি চাইলে কি দিয়ে প্রকাশ করতে, এক্স দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে যে সরণ, এটা হইতেছে যে তোমার হইতেছে যে কি বলে, তুমি চাইলে সেটাকে দূরত্ব দিয়ে প্রকাশ করতে পারো। যেমন আমরা একটু দূরত্ব নিয়ে জানি, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। কিসের পরিবর্তনের হার? দ্রুতির পরিবর্তনের হার। আমরা একটু দ্রুতি নিয়ে জানি, আমরা হচ্ছে দ্রুতি হচ্ছে সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার, সেটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। যেমন দ্রুতিকে যদি আমি সে ফর এক্সাম্পল, আমি যদি তুমি চিন্তা করো যে একটা ওয়াই দ্বারা প্রকাশ করি দ্রুতিকে, তাহলে আমি কিসের সাপেক্ষে? যার সাপেক্ষে সে নিচে থাকবে, সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তনের হার? দূরত্বের পরিবর্তনের হার ডি এক্স। কারণ আমি এখানে দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করছি? এক্স দ্বারা। মানে বলতে পারি যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে দ্রুতি, ঠিক আছে? পরবর্তী পার্ট হচ্ছে ব্যাগ বা ভেলোসিটি। ব্যাগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। কিসের পরিবর্তনের হার? সরণের পরিবর্তনের হার। আমরা তাকে বলি হচ্ছে ব্যাগ। ব্যাগকে আমরা বেসিক্যালি প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে। ভি কুড মিনস হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর কিসের পরিবর্তনের হার? অবভিয়াসলি সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে, আমরা বলি হচ্ছে ব্যাগ। আমি এটা আবার একটু মার্ক করে দেই। এটা হচ্ছে তোমার ব্যাগের ডেফিনিশন বলা যেতে পারে, যার সাপেক্ষে সে সবসময় নিচে থাকে। হ্যাঁ, যার সাপেক্ষে সে সবসময় নিচে থাকে। আর তুমি যদি চিন্তা করো যে এটা এটা হচ্ছে কিসের এটা হচ্ছে দ্রুতি, ঠিক আছে? তার মানে আমরা ব্যাগও জানলাম, দ্রুতিও জানলাম। পরবর্তী পার্টে আমরা একটু ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণটা তেমন কিছু না। এই ত্বরণটা হচ্ছে যে ত্বরণ হলো, এখানে একটু মার্ক করে দেই, ত্বরণ হলো যে বস্তুর ব্যাগের যে পরিবর্তনের হার, সেটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ, ঠিক আছে? একটু চেঞ্জ করি। A is equal to dt by dv, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর যে ব্যাগের যে পরিবর্তনের হার, তাকে আমরা বলি হচ্ছে ত্বরণ বা এক্সিলারেশন, ঠিক আছে? আজকের লেকচার এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিওগুলো বা যে পর্বগুলো আনবো, তাতে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে তোমার হচ্ছে সূত্রের যে প্রতিপাদনগুলো আছে সে সম্পর্কে জানবো। আমরা কিভাবে একক আছে, মাত্রা আছে, এগুলো কিভাবে বের করে, যে ত্বরণের মাত্রা কি আছে কিভাবে বের করে, আমরা সেই সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারে যে গ্রাফ যেগুলো আছে, ত্বরণ গ্রাফ, তারপরে সরণের যে গ্রাফ, তারপরে হচ্ছে তোমার যে ব্যাগের যে গ্রাফ, আমরা সব গ্রাফ সম্পর্কে আমরা সুষম গ্রাফ বা বিষম বা সুষম বেগ বা বিষম বেগ সম্পর্কে যত টাইপের গ্রাফ পসিবল আমরা সেইগুলো ইনশাআল্লাহ জানবো। পাশাপাশি মানে তোমার যে সিকিউ প্রশ্নের জন্য তোমার যে ক খ গ ঘ চারটা প্রশ্ন নিয়ে যেভাবে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং বোর্ড বোর্ড এক্সামে যেভাবে অ্যান্সার করা লাগে সেসব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা হচ্ছে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপরে হচ্ছে উচ্চতর গণিত, জীববিজ্ঞান, আইসিটি সহ আহ, যেগুলো মেজর সাবজেক্ট সেগুলোতে আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করব, যেখান থেকে তোমরা উপকৃত হবে আশা করি। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন,
আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে হচ্ছে আ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটি একটু অন করে রাখো। আর দেখা গেছে একটা লাইক দিলে হয় কি, আমাদের দেখা গেছে ভিডিও তৈরি করতে দেখা গেছে আমরা খুব মোটিভেটেড হব, তারপর ইন্সপায়ার্ড হব যে ভিডিও তৈরি করার জন্য। আশা করছি ক্লাসটা তোমরা এনজয় করছো। ধন্যবাদ সবাইকে।